যে তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা বাতিল করেছে, এটা আমরা কেউ বাতিল চাই নাই, এটা সরকারি দল নিজের উদ্যোগে বাতিল করেছে। বিচার বিভাগ থেকে আসা দুজন সিদ্ধান্ত দেবেন, এটা ঠিক নয়। তো বিচারপতি দুজন এসে ওনারা কি করবেন? ওনাকে একটা সিদ্ধান্ত তো দেবেন না, ওনারা সিদ্ধান্ত দেবেন না, এই জায়গায় আপনি ভুলটা করছেন। ওনারা র্যাঙ্ক চয়েসে একটা করে ভোট দেবেন। যেটা বলছেন যে সর্বসম্মতিক্রমে, এটা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে একেবারেই অসম্ভব ব্যাপার। আর একজনের কথা বলছেন, সেটাও একেবারে অসম্ভব, একটা সোনার পাথর বাটির মতো। সেখানে আপনার দুজন পর্যন্ত করতে পারেন। দুজনের মধ্যে যদি সিদ্ধান্ত না হয়, তাহলে দেখুন এখানে এই 5 জন বসে যে আলোচনা করবে যে কাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে নিয়োজিত করা যায়, নির্বাচিত করা যায়, সেটা কিন্তু সবাই জেনে যাবে। এই 5 জন সিদ্ধান্ত নিতে না পারলে তারপরে বিচার বিভাগ থেকে 2 জন ব্যক্তিকে মনোনীত করে আনার পরে, তাহলে তো তারা এখানে কাউকে পছন্দ করতে গেলে তারা হয়তো বিব্রত বোধ করবে। কারণ ওই 5 জন নিয়ে তো 5 জন সদস্য তো অলরেডি প্রধান নির্বাচন কমিশনের ব্যাপারে আলোচনা করেছে এবং তারা সিদ্ধান্তে আসতে পারেন নাই বলতে তারপর ওই 2 জন এসে একটা সিদ্ধান্ত দিবেন, তারা অবশ্যই বিব্রত বোধ করবেন এবং তাদেরকে আমরা বিব্রত বোধ করতে দিতে চাই না। এরপরে আমি বলতে চাই যে আর কোনো আলোচনা না করে আমরা ত্রয়োদশ সংশোধনীর দিকেই ফিরে চলে যাই। কারণ ত্রয়োদশ সংশোধনীর আকার যে তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা বাতিল করেছে, এটা আমরা কেউ বাতিল চাই নাই, এটা সরকারি দল নিজের উদ্যোগে বাতিল করেছে। তার আগে তারা মোটামুটি যে নির্বাচন করেছে, বাংলাদেশের গ্রহণযোগ্য নির্বাচনে করেছে। তাহলে আমরা আর খুব বেশি জটিলতা না গিয়ে আমরা যদি এই 5 জনের মধ্যে 3 জন 2 জন করতে পারি, তাহলে আমরা একটা আশা করতে পারি। কারণ 2 জন সরকারি দলের, 2 জন বিরোধী দলের এবং একজন তৃতীয় প্রধান কী হবে আমরা কেউ জানি না। তৃতীয় প্রধান যেটা করে, সে একটা চেঞ্জ মেকার হিসাবে সেখানে গণ্য হবে এবং সেটা আমার মনে হয় 3 আর 2, আর 3 আর 2-এর মধ্যে যদি সিদ্ধান্ত না আসে, তাহলে বিচার বিভাগকে এখানে আর সম্পৃক্ত না করে আমরা আবার এই পূর্বে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাপনায় ফিরে যেতে আমার মনে হয় সবচেয়ে। সেলিম ভাই, এক মিনিট সেলিম ভাই, আমি বোঝার জন্য প্লিজ বসুন। আপনি দাঁড়িয়ে থাকলে আমি বসে কথা বলতে একটু অস্বস্তি বোধ করি, যে কোনো কারো ক্ষেত্রেই। তো সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে যদি আপনি 3-2 করেন, 3-2, এটা আলোচিত হয়েছে। হর্স ট্রেডিংয়ের প্রসঙ্গটা খুব অপ্রীতিকর একটা আলোচনা, আমাদেরকে বারবার করতে হয় বাংলাদেশের রাজনৈতিক প্রসঙ্গে, খুবই অপ্রীতিকর হর্স ট্রেডিং। আপনি 3-2 সমস্যাটা হচ্ছে, যেটা সালাউদ্দিন সাহেব সেদিন বেশ গুরুত্বের সঙ্গে বলেছেন, যে থার্ড পার্টিকে আপনি এনর্মাসলি পাওয়ারফুল করে ফেলেন, সে ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যাচ্ছে। এবং শুধু ডিসাইডিং ফ্যাক্টর হচ্ছে না, বাংলাদেশের বিরাজমান রাজনৈতিক সংস্কৃতির বিবেচনায় তার আমার বলতেও দ্বিধা হয়, কেনা বেচার মধ্যে পড়ে যাবে। এই হচ্ছে সমস্যা, 3-2 সমস্যা, যে কারণে আমরা 3-2-র মধ্যে যাই নাই। 2 নম্বর বিষয় যেটা আপনি বলছেন, আমি এগুলো একটু কন্টেস্ট করছি এই কারণে, বিচার বিভাগ থেকে আসা 2 জন সিদ্ধান্ত দেবেন, এটা ঠিক নয়। র্যাঙ্ক চয়েসে কোনো অবস্থাতেই ওই 2 জন এসে ভোট দেওয়ার সাথে সাথে ওনারাই ডিসাইডিং ফ্যাক্টর হবেন এরকম কোনো কথা নাই। কারণ ওনারা এসে কিন্তু চুজ করছেন না, অন্যরা যেরকম ভোট দিচ্ছেন 5টা নামের থেকে ওনারা 1, 2, 3 লিখে কাগজটা দিয়ে যাচ্ছেন। দে আর নট মেকিং এ ডিসিশন, তারা ডিসিশনে কন্ট্রিবিউট করছেন। যেমন অন্য কমিটি সদস্য 5 জন করছে, তার অতিরিক্ত 2 জন করছে, কন্ট্রিবিউট করছে, এর বেশি কিছু না। ফলে আমাদের বোঝার দরকার। তারপরে যুক্তিটা দেখুন, 2 জন বিচার বিভাগের প্রতিনিধি আসলে বিচার বিভাগ তাদেরকে আমরা জড়িয়ে ফেলছি, যেক্ষেত্রে তারা দায়িত্বও নেবেন না। তারা তো বিচার বিভাগের থেকে এসে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হচ্ছেন না, রাজনীতিবিদরা সিদ্ধান্ত নিচ্ছেন, তাতে কন্ট্রিবিউট করছেন। তারপরের অপশন আপনি যেটা বলছেন, যেগুলো সব বাদ দিয়ে 30th অ্যামেন্ডমেন্ট চলে যায়, সেখানে তো একদম প্রথম অপশন থেকে 1, 2, 3, 4 অপশন হচ্ছে বিচার বিভাগের লোকজনকে আপনি দিচ্ছেন। 2 জন বিচারপতি এসে কন্ট্রিবিউট করাটা যদি অবজেকশনেবল হয়, 13th অ্যামেন্ডমেন্টের আন্ডারে তারা প্রধান তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের দায়িত্ব নেবেন, সেটা অবজেকশনেবল হবে না কেন? তাই তো সমস্যাটা হচ্ছে ওই জায়গায়। ফলে আপনি শেষ করতে দিন, আপনি বলেন যে এগুলির কোনোটারই দরকার নেই। 13th অ্যামেন্ডমেন্ট, যেমন আফ্রিকি সাহেব চলে গেছেন, উনি মাঝে মধ্যে আসেন, যাই হোক। তো প্রশ্ন হচ্ছে যে আপনি বলতে পারেন যে আমি আর কোনো অপশনের মধ্যে যাব না, 13th অ্যামেন্ডমেন্ট ইজ দ্য অপশন, এটা, এবং তাতে বিচার বিভাগের যা হয় হবে।
হাতরিকি সাহেব গণফোরাম থেকে বলছেন ওনার ধারণা যে 4টা নির্বাচন 3টা নির্বাচন হোয়াট এভার নাম্বার অফ ইলেকশনস, উনি বলছেন ওগুলি যেহেতু বিচারপতিরা করে দিয়েছে, ভালো করেছে, অতএব আমি ওইটার মধ্যে থাকবো। আইদার দ্যাট কুড বি এ পজিশন, কারণ সেলফ কন্ট্রাডিকশন হচ্ছে। দুজন বিচারপতি আসলে বিচার বিভাগ পুরোটাই কন্টামিনেটেড হয়ে যাবে, অথচ বিচার বিভাগের থেকে প্রধান উপদেষ্টা হইলে কোনো রকম কন্টামিনেশন হবে না, এটা সেলফ কন্ট্রাডিকশন। আচ্ছা, আমি একটু জানতে চাই যে 5 জনের যে কমিটি, 5 জনের কমিটি তো প্রধানমন্ত্রী, স্পিকার, খুব হাই প্রোফাইলের, ওনারা সিদ্ধান্ত নিতে পারলেন না। হ্যাঁ। তো বিচারপতি 2 জন এসে ওনারা কি করবেন? ওনাকে একটা সিদ্ধান্ত তো দেবেন। না, ওনারা সিদ্ধান্ত দেবেন না, এই জায়গায় আপনি ভুলটা করছেন। জি। ওনারা র্যাঙ্ক চয়েসে একটা করে ভোট দেবেন। ওনারা 5 জনের যে নাম থাকবে সেইখানে নাম দেবেন। ওনাদের চয়েস যে শেষ পর্যন্ত মানে ইনফ্লুয়েন্স করবে, হ্যাঁ, কন্ট্রিবিউট করবে, কিন্তু ওনারা কিন্তু সিদ্ধান্ত দেবেন না। ডিসিশন ইজ ডিফারেন্ট ফ্রম কন্ট্রিবিউটিং, পার্টিসিপেটিং ইন দ্য প্রসেস। এইখানে 2 বিচারপতির এমন কোনো ক্ষমতা থাকবে না, যা, কারণ তারা নামও দিচ্ছেন না, অলরেডি নাম আছে, সেখানে ভিত্তিতে ওনারা এসে তাদের চয়েসটা বলবেন, এবং সেটা হচ্ছে ব্যালটে। ওনারা ডিসিশন মিটিংয়ে পার্টিসিপেট করছেন না। এটা কি গোপন ব্যালটে? না সেলিম ভাই, আমি না, এটা কি ওই দুজন বিচারপতি? সেলিম ভাই 1 মিনিট, আমি মাননীয় সহসভাপতির কথাটাকে আরেকটু ক্লিয়ার করে দিই। প্রথম কথা হলো, এই বিচারপতিদের ইনক্লুড করার প্রয়োজনটা কেন পড়লো? পড়েছে যে আগের প্রস্তাবে সালাউদ্দিন ভাইয়ের প্রস্তাব মতো আমরা 7 জনের কমিটিকে 5 জনে, উনি প্রস্তাব করলেন যে 5 জন হোক, 7 জন দরকার নাই। যখন 7 জনের কমিটি উনি প্রস্তাব করলেন, তারপরে আলোচনায় গিয়ে উনি দেখলেন যে এই 5 জন যদি র্যাঙ্ক চয়েস ভোটে অংশ নেয়, তাহলে ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যাচ্ছে দ্বিতীয় প্রধান বিরোধী দলের, যিনি একমাত্র প্রতিনিধি থাকবেন, এইটা। যে কারণে তার পরের দিনের প্রস্তাবে উনি তাকে মানে উনি 4 সদস্যের কমিটি নিয়ে আসলেন। তার পরের দিন উনি একটা প্রস্তাব দিলেন, কিন্তু 4 সদস্যের কমিটি যদি হয়, 2 জন সরকারি দলের 2 জন বিরোধী দলের, এটা জীবনেও সমাধান হবে না। সমাধান না হওয়ার প্রেক্ষিতে একটা অচল অবস্থা তৈরি হলো। তখন পরে 13 অ্যামেন্ডমেন্টে যাওয়ার আরেকটা প্রস্তাব বিএনপি এবং জামাতের নেতৃবৃন্দ তারা একমত হয়ে নিয়ে আসলেন যে 13 অ্যামেন্ডমেন্টে যাওয়া। তখন দেখা গেল যে র্যাঙ্ক চয়েসটা অর্থহীন হয়ে যাচ্ছে। এটা একটা হবে, কিন্তু কোনো সিদ্ধান্ত হবে না, এটা নিশ্চিত। তার মানে র্যাঙ্ক চয়েস থাকা না থাকা মানে এটা অপ্রাসঙ্গিক। ওই পটভূমিতে আলোচনা উঠলো যে র্যাঙ্ক চয়েসটাকে কিভাবে ফাংশনাল করে পরে 13 অ্যামেন্ডমেন্টে যাওয়া যায়। এটা ফাংশনাল করার উপায় খুঁজে বের করতে হবে। এই উপায় খুঁজে বের করার গবেষণার অংশ হিসাবে আজকের প্রস্তাবটা এসছে, যে কেবলমাত্র দ্বিতীয় প্রধান বিরোধী দলের যিনি প্রতিনিধি, তাকে ডিসাইডিং ফ্যাক্টর না রেখে এটাকে কিভাবে ডিস্ট্রিবিউট করে দেওয়া যায় ফ্যাক্টরটাকে। এই ডিস্ট্রিবিউট করতে গিয়ে এখানে ওই স্টেজে একটা বিবেকের আবির্ভাব হওয়ার মতো বিচার বিভাগ থেকে 2 জন প্রতিনিধি কেবলমাত্র এই জায়গায় এতটুকু কন্ট্রিবিউট করবেন যে তারা 7 জনের 2 জন হিসাবে এখানে র্যাঙ্ক চয়েসে ভোট দেবেন, এবং তাদের ভোট সহ আরও অন্তত 2 জন বা 3 জন, সব মিলিয়ে 4 বা 5 জনের ভোটে একজন মনোনীত হবেন। ব্যাপারটা হলো এই। ধন্যবাদ। এখানে যে 5 জনের সিদ্ধান্ত নিতে পারেন নাই, 5 জন কাদের নামটা এনেছেন, এটা তো আমরা জেনে যাব, এবং সেখানে যে 2 জন বিচারপতি আসবেন, এনারা যখন ভোট দেবেন, সেটা গোপনে হোক হোক, তাইলে আমরা কিন্তু বুঝে যাব যে এনারা ভোটটা কাকে দিয়েছেন। গোপনে হলে আপনি জানবেন না। না না, আপনি পারবেন না, জানবেন না। আপনি স্ট্যাটিস্টিক্যালি যদি বলেন তাহলে আসলে পারবেন না, যদি না বাকি 4 জন লোক পাবলিকলি স্টেট করে যে তারা কিভাবে। আমি স্ট্যাটিস্টিক্সের সামান্য যতটুকু বুঝি সেটা থেকে বলতেছি, যদি এখানে স্ট্যাটিস্টিক্সের আরো ভালো কেউ থাকেন, প্লিজ এক্সপ্লেন ইট টু মি। স্ট্যাটিস্টিক্যালি, until and unless other people confide how they have voted, it would be impossible to identify who voted for whom in a rank choice. It's a plain and simple fact of the statistics. এখন আপনি যদি আমাকে বলেন যে এটা এখন ডেমনস্ট্রেট করতে হবে, আমি পারবো না, কারণ হচ্ছে যে আমাকে তাহলে ওই পুরো জিনিসটা এক্সারসাইজ করতে হবে। কিন্তু আমি আপনাকে আশ্বস্ত করতে পারি, আমার সামান্য স্ট্যাটিস্টিক্যাল নলেজ থেকে আশ্বস্ত করতে পারি যে এটা পাবলিক হয়ে যাওয়ার পরেও যতক্ষণ না, হ্যাঁ আমরা জানবো 5 জন লোক, কোন 5 জন আমরা জানবো, অবশ্যই জানবো। মিডিয়া তো বসে থাকবে না, এখানে যে নিচে যারা আছেন তারা এটা ইচ্ছা করবেন, কিন্তু এটা কোনো অবস্থাতেই পরবর্তী সময় কে কিভাবে ভোট দিচ্ছে আমরা জানছি না। ফলে কে, এমনকি সরকারি দলের কে কাকে ভোট দেবে সেটাও আমরা জানবো না।
বিরোধী দলকে থার্ড পার্টি কাকে দিয়েছে সেটাও আমরা জানবো না, বাদ দেন ওই দুইজনের কথা। আমরা এটা জেনে যাব, এটা জেনে যাব বা এটা জানাজানি হবে। আচ্ছা যাই হোক, তারপরে আমার মনে হয় আমি যেটা মানে এখানে গণফোরামের পক্ষ থেকে যে প্রস্তাবটা এসছে এবং আমরা যেটা দেখেছি গত নির্বাচনের আগে 2009 সালে যে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাপনাটাকে কিছুটা পরিবর্তন করে এটাকে আবার উপস্থাপন করা যায় কিনা, সেটাতে সরকারি দল না গিয়ে পুরো ব্যবস্থাপনাটাকেই বাতিল করে দিয়েছে এবং বিচারপতি খায়রুল হক তার মানে ইচ্ছা মতো করে একটা রায় দিয়েছে। আমার মনে হয় যে আপনার সংসদ মানে আপনার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা আছে এবং যেটা হাইকোর্টের বিচারাধীন, সেটার পক্ষে মনে হয় আমাদের সিদ্ধান্তটা আপনার দলের অবস্থান সেটা, তাই তো? অতীতে যখন প্রস্তাব দেওয়া হয়েছিল তখন আপনারা মানে এই আলোচনায় অংশগ্রহণ করেছিলেন যে আসলে কিভাবে লাস্ট মিটিং পর্যন্ত যে আসলে ওই যে পাঁচজন হবে ইত্যাদি। এখন আপনাদের সিদ্ধান্ত হচ্ছে যে লাস্ট অপশন না, ফার্স্ট অ্যান্ড অনলি অপশন শুড বি 13th অ্যামেন্ডমেন্ট। জি, আচ্ছা, সমাধান আমাদের বের করতে হবে। যতক্ষণ পর্যন্ত না আমরা সমাধান বের করতে পারছি, আমরা সকলে মিলে। জি, তালা মারতে হবে না, না, কিন্তু আমি মাননীয় সহসভাপতি, আমি সেলিম ভাই এবং হুদা ভাই আক্তার, আমি সেলিম ভাই এবং হুদা ভাইয়ের কাছে অনেস্টলি টু দি পয়েন্ট, এই যে 7 জনের কম্পোজিশন র্যাঙ্ক চয়েস ভোটের, এটার ডাউন সাইডটা একটু বোঝার চেষ্টা করি আর কি, যদি আপনাদের কোনো লজিক থাকে যে এটার আসলে ডাউন সাইডটা কী, নেগেটিভ দিকটা কি, এটা জানতে পারলে অন্যদেরও উপকার হতো আসলে। আমি জানি না এটা, ঠিক আছে আপনার কাছে আসবো আফিন্দি ভাই, আপনি ডাউন সাইড বলবেন তো, আমি খুব শুনতে ইচ্ছুক, আমি আসবো এটা আপনার কাছে।